হ্যালো এভরিওয়ান। সো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ অনেকজনেরই মনে প্রশ্ন থাকে যে তারা নিজেদের ফার্স্ট ক্যামেরা কিনতে চায়, বাট ফার্স্ট ক্যামেরা কিভাবে কিনবে বা কি ফিচার্স দেখা উচিত। সো আজকে সব ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা ডিসকাস করব, যে তোমরা যদি নিজেদের ফার্স্ট ক্যামেরা কিনতে চাও কি জিনিস মাথায় রাখা উচিত বা কোন জিনিসগুলো দেখে তোমাদের পারচেজ ডিসিশনটা করা উচিত। আর আরও একটা কথা বলে রাখি যে এই ভিডিওটা হচ্ছে প্রপার বিগিনারদের জন্য, আর যারা অলরেডি ক্যামেরা ইউজ করো বা এপিএসএ থেকে ফুল ফ্রেমে শিফট করতে চাইছো বা অলরেডি তোমরা ফটোগ্রাফার বাট তোমরা আপগ্রেড করছো, এই ভিডিওটা তাদের জন্য একদমই নয়। এটা প্রপার বিগিনারদের জন্য যাদের লাইফের তারা ফার্স্ট ক্যামেরা কিনতে চাইছে, বুঝতে তাদের অসুবিধা হচ্ছে যে তাদের কি জিনিস দেখে কেনা উচিত একটা ক্যামেরাতে। সো এই ভিডিওটা তাদেরকেই হেল্প করবে যারা নিজেদের ফার্স্ট ক্যামেরা কিনতে চাইছো। সো ভিডিওটা দেখার পরে তোমরা যখন মার্কেটে কোনো ক্যামেরা কিনতে যাবে, তোমরা অ্যাটলিস্ট জানবে যে তোমাদের কি ফিচার্স বা কি জিনিস দেখে নেওয়া উচিত একটা নতুন ক্যামেরা পারচেস করার আগে। সো দেরি না করে চলো স্টার্ট করে দিই। আজকে টোটাল 10 পয়েন্টস আমরা ডিসকাস করবো যেগুলো তোমাদের জানা উচিত একটা নতুন ক্যামেরা পারচেস করার আগে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে পারপাস। সবার আগে তোমাদেরকে ডিসাইড করতে হবে যে তোমরা যে ক্যামেরাটা কিনতে চাইছো সেটা কোন পারপাসের জন্য। লাইক তোমরা মোটো ব্লগিং করতে চাইছো বা নর্মাল ক্যাজুয়াল ফটোগ্রাফি, হবিজের জন্য ফটো ক্লিক করতে চাইছো, ট্রাভেল ফটোগ্রাফি বা ইউটিউব কন্টেন্ট বানাবে। তো ওটা তোমাদেরকে আগে নিজেদেরকে ডিসাইড করতে হবে যে তোমরা অ্যাকচুয়ালি কি পারপাসে ক্যামেরাটাকে পারচেস করতে চাইছো, কারণ প্রতিটা জনারের জন্যই আলাদা আলাদা স্পেশাল ক্যামেরা রিকোয়ারমেন্ট হয়। ফর এক্সাম্পল, তোমরা যদি একটা মোটো ব্লগার হও, তোমাদের এপিএসসি ক্যামেরা বা এগুলোর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের গোপ্রো বা কোনো অ্যাকশন ক্যাম। সেরকমই তোমরা যদি হবির জন্য ফটোগ্রাফি করো, সো তোমরা অনেক কম রেঞ্জেই অনেক ভালো ক্যামেরা পেয়ে যাবে, অনেক ডিএসএলআর যেগুলো ইজিলি তোমাকে অ্যাকসেপ্টেবল ফটো কোয়ালিটির রেজাল্ট দিয়ে দেবে। বা তোমরা যদি কোনো হাই কোয়ালিটি ভিডিও বানাতে চাও, তার জন্য তোমাদের অটো ফোকাস যে ক্যাপাবিলিটিসটা আছে ওগুলো খুব ইম্পর্টেন্ট, বা ওই জিনিসগুলো তোমাদেরকে দেখে নিতে হবে একটা ক্যামেরার মধ্যে। সো প্রতিটা জনারের জন্য আলাদা আলাদা ক্যামেরা সুইটেবল। সো তোমাকে সবার ফার্স্টে নিজেকে প্রশ্ন করতে হবে যে কি টাইপের তোমরা কন্টেন্ট বানাতে চাইছো। সো ফার্স্টেই চলে যাই যে একটা খুব ইম্পর্টেন্ট ডিসকাশন, সেটা হচ্ছে যে নতুন ক্যামেরা কিনতে চাইছি বাট ডিএসএলআর কিনবো না মিররলেস। এর ইজি অ্যান্সার হচ্ছে অলওয়েজ মিররলেস, কারণ ডিএসএলআর অলমোস্ট মার্কেটে অবসলিউট হয়ে গেছে। মানে আর যে মেজর যে ম্যানুফ্যাকচারার আছে মার্কেটে, ওরা অলরেডি ডিএসএলআর বানানো বন্ধ করে দিয়েছে। ডিএসএলআর এর যে জেনারেশনটা ওটা অলমোস্ট শেষের দিকেই। একমাত্র মার্কেটে কিছুই ক্যামেরা ম্যানুফ্যাকচারার আছে যারা এখনো ডিএসএলআর বানাচ্ছে। সো আমাকে যদি বলো, আমি অলওয়েজ সাজেস্ট করবো একটা মিররলেস ইনভেস্ট করার। তার কারণ হচ্ছে যত R&D যত ডেভেলপমেন্ট সব এখন মিররলেস ক্যামেরাতেই হচ্ছে। সো নতুন যত ফিচার্স দেখতে পাবে বা নতুন যে ক্যামেরাগুলো বের করছে, ক্যানন বলো, সনি বলো, এখন সবাই মিররলেসই শিফট করে গেছে আস্তে আস্তে। সো আই থিঙ্ক নতুন ক্যামেরা যদি তোমরা পারচেস করতে চাও, মিররলেস ইজ দ্য ওয়ে টু গো। সো এবার চলে আসছে নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফোকাসিং। প্রতিটা ক্যামেরাতে তোমরা আলাদা আলাদা ফোকাস পয়েন্টস পেয়ে যাবে। সো নতুন ক্যামেরা কেনার আগে অলওয়েজ দেখে নেবে যে ওই ক্যামেরার যে ফোকাসিং যে মেকানিজমটা বা ফোকাস পয়েন্টস ওগুলো কতগুলো আছে। যত বেশি হবে ততই ভালো। আর শুধু ফোকাস পয়েন্টই না, ইভেন ফোকাস যে শিফটিং ব্যাপারটা ওটাও তোমাদেরকে দেখে নিতে হবে, স্পেশালি তোমরা যদি ভিডিও ক্রিয়েটার হও। ফটোগ্রাফিতে অ্যাকচুয়ালি ফোকাস মোটামুটি হলেও কাজ চলে যায়। যে কন্টিনিউয়াস যে অটো ফোকাস যেটা ভিডিওতে লাগে, ওটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা যারা ভিডিও ক্রিয়েট করতে চাইছো। মানে ওল্ড যে ডিএসএলআর গুলো আছে ওগুলো ফটোগ্রাফির জন্য খুবই ভালো, ইভেন ফোকাসিং সব পারফেক্ট, বাট যখনই তোমরা ওগুলো দিয়ে ভিডিও করতে যাবে দেখবে যে ফোকাসিংটা ঠিক মতো করতে পারছে না। সো ওল্ড যারা ডিএসএলআর ইউজ করতো তারা ইউজুয়ালি ম্যানুয়াল ফোকাসটাকে বেশি প্রেফারেন্স দিত এরকম টকিং হেড ভিডিওর জন্য। সো তোমরা যদি ভিডিও স্পেসিফিক ক্যামেরা নিতে চাইছো, সো অবশ্যই দেখে নেবে যে আই অটো ফোকাস, ফোকাস শিফটিং ওগুলো কতটা স্মুথ, প্রপারলি ওয়ার্ক করছে কিনা তোমার নিডস হিসেবে। আর নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে স্মার্ট ফিচার্স। আজকাল যত ক্যামেরা বেরোচ্ছে তার মধ্যে প্রচুর স্মার্ট ফিচার্স ওরা ইনক্লুড করছে। সো তোমরা যদি নতুন ক্যামেরা পারচেস করতে চাও, সো অলওয়েজ দেখে নেবে যে প্রপার ফিচার্সগুলো তোমরা পাচ্ছ কিনা, স্মার্ট ফিচার্স, প্রপার পোর্টস পাচ্ছ কিনা, লাইক অডিও ইনপুট বা হেডফোন ইনপুটস। যত বেশি পোর্ট হবে ইউজুয়ালি ততই ভালো, কারণ ততই তোমরা আলাদা আলাদা অ্যাক্সেসরিজ ইউজ করতে পারবে পার্টিকুলার ওই ক্যামেরাটির সাথে। আর বাকি ফিচার্সগুলো খুবই ইম্পর্টেন্ট, লাইক ওয়াইফাই, ব্লুটুথ। এখন যে নতুন যে আধুনিক ক্যামেরাগুলো আছে তার মধ্যে এগুলো ইউজুয়ালি থেকেই থাকে, বাট তাও তোমরা অলওয়েজ চেক করে নেবে যে ওয়াইফাই, ব্লুটুথ ওগুলো প্রপারলি আছে কিনা। কারণ আমি যেরকম সনি ZV-10 ক্যামেরাটা ইউজ করছি, এর মধ্যে যেহেতু ওয়াইফাই এন্ড ব্লুটুথ আছে, আমি ওয়্যারলেসলি ক্যামেরা থেকে আমার ফোনের মধ্যে ফাইল ট্রান্সফার করতে পারি, লাইক ফটোজ অ্যান্ড ভিডিওস।
প্লাস ক্যামেরাটাকে তোমরা রিমোটলি ইউজ করতে পারবে ফোন থেকে। আরও কিছু ফিচার্স তোমরা দেখে নিতে পারো, লাইক টাচ স্ক্রিনটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমার সনি ZV-10 ক্যামেরাতে নেই। আর বিশেষ করে বিগিনার্সদের জন্য ওই ডায়ালগুলো ইউজ করে মেনুতে যাওয়া অনেকটাই হেক্টিক ফিল হবে তোমাদের। সো একটা টাচ স্ক্রিন যদি তোমরা পাও, ওটা আই থিঙ্ক বেস্ট অপশন বিগিনার্সদের জন্য, কারণ যেহেতু তোমরা স্মার্টফোন সবাই ইউজ করে থাকো, সো টাচ স্ক্রিনের সাথে আমরা অনেক বেশি ফ্যামিলিয়ার। সো একটা নতুন ক্যামেরাতে টাচ স্ক্রিনটা আই থিঙ্ক ম্যান্ডেটরি। আর আমার মনে হয় ফ্লিপ স্ক্রিনটা খুব ইম্পর্টেন্ট। ফ্লিপ স্ক্রিনটা তোমাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে ডিফিকাল্ট সিনস ক্যাপচার করতে, লাইক লো টু দ্য গ্রাউন্ড বা কোনো অড অ্যাঙ্গেলে যেখানে তোমার স্ক্রিনটাকে দেখতে প্রবলেম হচ্ছে, তোমরা ভিউ ফাইন্ডারে দেখতে পাচ্ছ না, তার জন্য আই থিঙ্ক ফ্লিপ স্ক্রিন খুব ইম্পর্টেন্ট। ইভেন তোমরা যদি ব্লগার নাও হও, লাইক এই টাইপের ভিডিও যদি তোমরা বানাও, টকিং হেড বা ইভেন নিজেকে দেখতেও, নিজেকে ফ্রেম করতেও অনেকটা বেশি ইজি হয়, যেরকম আমি এখন দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি আমি ফ্রেমের কোনখানে আছি। সো আই থিঙ্ক ফ্লিপ স্ক্রিন এখনের টাইমে ইজ এ মাস্ট, এটা হওয়াই উচিত। আর নেক্সট একটা ইম্পর্টেন্ট ফিচার সেটা বলে রাখি, সেটা হচ্ছে FPS, লাইক ফ্রেমস পার সেকেন্ড, কত ফ্রেমসে ফটো ক্যাপচার করতে পারে তোমার এই ক্যামেরাটা। বিশেষ করে তোমরা যদি স্পোর্টস ফটোগ্রাফিতে যেতে চাও বা ইভেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে যেতে চাও, তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা ফিচার সেটা হচ্ছে যে বার্স্ট মোডটা আছে ওটা কতটা ফাস্ট। কিছু কিছু ক্যামেরা লাইক 7 FPS দেবে, কেউ 10 FPS দেবে, ওটা ডিপেন্ড করে। সো তোমরা যদি কোনো হাই স্পিড ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড থাকো, সো অবশ্যই দেখে নেবে যে ওটার যে শাটার স্পিডটা আছে তোমার ক্রাইটেরিয়া হিসেবে ম্যাচ করছে কিনা। সো এবার নেক্সট পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে রেজলিউশন বা মেগাপিক্সেল। ফটোর জন্য আমার মনে হয় 18 মেগাপিক্সেলের ওপরে যেটাই হবে সেটাই এনাফ। মিনিমাম একটা ক্যামেরাতে 18 মেগাপিক্সেল রেজলিউশন হওয়াই উচিত। আর আরো একটা কথা ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে অনেকটা স্মার্টফোনের মতো রেজলিউশনই সবকিছু নয়। মানে অনেকজন এখন ভাবে যে রেজলিউশন বেশি মানে আমার ক্যামেরার পিকচার তত বেশি ভালো আসবে। এক কথায় যদি বলি যে রেজলিউশন হলো বেসিক্যালি একটা সাইজ। আমরা সব ফটো জুম করে দেখি না, ফটোকে আমরা নর্মালি দেখি। সো নর্মালি একটা মনিটরে যদি তোমরা 18 মেগাপিক্সেল আর একটা 20 বা 24 মেগাপিক্সেলের ইমেজ দেখো অরিজিনাল ফরম্যাটে, তোমরা খুব একটা বেশি ডিফারেন্স দেখতে পাবে না। ডিফারেন্সটা তখনই দেখতে পাবে যখন তোমরা জুম করবে ওটার মধ্যে, লাইক 150% বা 200% যখন জুম করবে, তখন দেখবে যে হায়ার মেগাপিক্সেল যে ইমেজটা, ওটার ক্ল্যারিটিটা একটু বেশি। সো মেগাপিক্সেল বেসিক্যালি সাইজ অফ দ্য ইমেজ। 18 মেগাপিক্সেল বেসিক স্ট্যান্ডার্ডের জন্য ঠিক আছে, যদি তোমরা ইমেজকে বেশি ক্রপ না করো, খুব বেশি লার্জ প্রিন্ট না বানাও। আর রেজলিউশনের কথা যখন বলছি, তো ভিডিও রেজলিউশনের কথাটাও বলে দিই। এখন আমার মনে হয় বেসিক যে স্ট্যান্ডার্ড চলছে সেটা হচ্ছে 4K। আই থিঙ্ক তোমরা যদি নতুন কোনো ক্যামেরা পারচেস করতে চাও, আই থিঙ্ক 4K 30 ফ্রেমস বেসিক নিড, যেটা হওয়া উচিত তোমরা যদি ভিডিওর দিকে ইন্টারেস্টেড থাকো। এখনো ইভেন আমরা অ্যাকচুয়ালি 4K মনিটর বা 4K টিভি সবাই ওভাবে ইউজ করি না, বাট 4K তে তোমরা রেকর্ড করলে তোমরা পোস্টে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে, লাইক তোমরা ক্রপ করতে পারবে, রিফ্রেম করতে পারবে নিজের শটগুলো যদি তোমরা কিছু ভুল করে থাকো। তারপরেও তোমরা যখন এই ফুটেজটাকে ফুল HD তে এক্সপোর্ট করবে, তার মধ্যে এনাফ রেজলিউশন থাকবে। সো আই থিঙ্ক 4K 30 ফ্রেমস নর্মাল বেসিক, এটা দেখে নেওয়া উচিত যে কোনো ক্যামেরা তোমরা যদি পারচেস করো, আর স্পেশালি যদি তোমরা ভিডিওতে ইন্টারেস্টেড থাকো বা ইভেন ভিডিও করার ইচ্ছা থাকে ফিউচারে। আর স্লো মোশনের কথা বলে রাখি, আমরা নর্মাল যে ভিডিও দেখি ওটা ইউজুয়ালি লাইক 24 ফ্রেমস, যেটা সিনেম্যাটিক ফরম্যাট সবাই বলে। আর আদারওয়াইজ নর্মাল 30 ফ্রেমসে আমরা নর্মাল ভিডিও প্লেব্যাক করি। 1 সেকেন্ডে 30 ফ্রেমস, লাইক 30 পিকচার্স মুভ হচ্ছে স্ক্রিন থেকে। সো 1 সেকেন্ডে যেহেতু 30 পিকচার মুভ হচ্ছে স্ক্রিন থেকে, তার জন্যই ওই পিকচার্সগুলো আমাদের ভিডিও লাগছে। আর তোমরা যদি কোনো ভিডিওকে স্লো মো, যেটা বলে সবাই, স্লো মোশনে ভিডিও করতে চাও, সো অ্যাটলিস্ট তোমাদের 60 ফ্রেমস, মানে তোমরা যে ফ্রেমসে প্লেব্যাক করো নর্মাল রেটে, তার ডাবল অ্যাটলিস্ট হওয়া উচিত কিছু স্লোমো যদি করতে চাও। স্লোমো তখনই পসিবল টেকনিক্যালি যখন তোমরা 60 ফ্রেমসে কোনো একটা ভিডিও যদি শ্যুট করো, আর ওটাকে যদি 30 ফ্রেমসে নর্মাল প্লেব্যাক করো, তাহলে ওটা হাফ স্লোতে চলবে। সো তোমরা যদি স্লো মোশন ভিডিও বানাতে চাও বা ফিউচার প্রুফ থাকতে চাও, অ্যাটলিস্ট 60 ফ্রেমসের ওপরে থাকলে আই থিঙ্ক বেটার। এবার তার থেকে যত বেশি হবে তত ভালো, লাইক 120 ফ্রেমস যদি হয়, তার মানে তোমরা 4 টাইমস স্লো করতে পারবে একটা নর্মাল ভিডিওকে। ইভেন কিছু ক্যামেরা তোমরা কম্বিনেশন পেয়ে যাবে, সো আই থিঙ্ক ইটস ফাইন। যেরকম আমার ZV-10 ক্যামেরাটা, সেটা 4K 30 ফ্রেমসে নর্মাল শ্যুট করে, বাট যখনই আমি স্লোমো কিছু রেকর্ড করতে যাই, সেটাতে ফুল HD-তে করতে হয় আমাকে, কারণ এই ক্যামেরাতে ফুল HD 120 ফ্রেমসে শ্যুট করতে পারে। সো রেজলিউশনে এই ব্যাপারগুলো তোমাদের জেনে রাখা উচিত নতুন ক্যামেরা পারচেস করার আগে। আর নেক্সট পয়েন্টটা ইম্পর্টেন্ট খুবই, সেটা হচ্ছে যে লেন্সেস। ক্যামেরা কেনাটা হচ্ছে হাফ স্টোরি, আর বাকি স্টোরিটা হচ্ছে পুরো লেন্স, অ্যাক্সেসরিজ আর অনেক জিনিস ম্যাটার করে। সো যখনই তোমরা কোনো ব্র্যান্ডের ক্যামেরা চুজ করছো, দেখে নেবে যে ওর লেন্স সাপোর্ট কেমন আছে, বা থার্ড পার্টি অ্যাক্সেসরিজ ওই পার্টিকুলার মডেল বা ওই ক্যামেরাটার জন্য মার্কেটে আছে কিনা। কারণ মার্কেটে তোমরা যখনই কোনো লোকের হাতে ক্যামেরা দেখবে, লয় ওটা সনির হয়, নিকনের হয়, আদারওয়াইজ ক্যানন। বাট এগুলো বাদেও অনেক ব্র্যান্ড আছে, বাট ওগুলো খুব একটা বেশি পপুলার না। তার একটাই রিজন হচ্ছে লেন্সেস, অ্যাক্সেসরিজ এগুলো। লাইক ফুজি ফিল্ম, অলিম্পাস, এগুলো খুব ভালো ক্যামেরা, খুব ভালো ইমেজ কোয়ালিটি প্রোভাইড করে, বাট ওর যে লেন্স সাপোর্টটা বা চয়েসেস অফ লেন্স অনেক কম, আর ইভেন অনেক প্রাইসিও। সো তোমরা যখন ক্যামেরা কিনবে, অলওয়েজ দেখে নেবে যে তোমরা যে পার্টিকুলার ব্র্যান্ডটা কিনছো ওর জন্য এনাফ লেন্সেস মার্কেটে আছে কিনা, ইভেন ওগুলো প্রাইস কত, ওগুলো তোমার বাজেটে কিনা। কারণ আগেই
যেটা আমি বললাম যে ক্যামেরা কেনা হলো হাফ অফ দ্য স্টোরি, কারণ লেন্সটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ক্যামেরাতে। মানে একটা ওল্ড ডিএসএলআর একটা হাই কোয়ালিটি লেন্সের সাথে অনেক বেশি ভালো পারফর্ম করবে একটা নতুন ক্যামেরা আর একটা চিপ লেন্সের কম্বিনেশনের থেকে। আর নেক্সট হচ্ছে স্টেবিলাইজেশন। তোমরা যারা নতুন ক্যামেরা কিনতে চাইছো তোমরা অলওয়েজ দেখে নেবে যে ক্যামেরার মধ্যে কোনো রকম কোনো স্টেবিলাইজেশন অফার করছে কিনা ব্র্যান্ড বা ওই পার্টিকুলার মডেলটা। ইউজুয়ালি 3 টাইপস অফ স্টেবিলাইজেশন হয়। একটা হচ্ছে ডিজিটাল স্টেবিলাইজেশন, বেসিক্যালি যেটা তোমরা ফোনে পাও। ডিজিটাল স্টেবিলাইজেশন বেসিক্যালি হচ্ছে ক্যামেরার ইমেজটাকে একটু ক্রপ করে দেয়, আর যে সফটওয়্যারটা আছে ওটা কন্টিনিউয়াসলি ফ্রেমটাকে মিডিলে রাখার চেষ্টা করে, ওইভাবে তোমরা একটা স্টেবল ভিডিও পাও। আর নেক্সট হচ্ছে লেন্স স্টেবিলাইজেশন। কিছু লেন্সের মধ্যে স্টেবিলাইজেশন থাকে, লাইক ক্যাননেরও থাকে, নিকনেরও থাকে, ইভেন সনিরও থাকে। সনির যেরকম ওএসএস অপটিক্যাল স্টেডি শট, কোনো লেন্সের উপর যদি ওএসএস লেখা থাকে তার মানে ওটা অপটিক্যালি স্টেবল, বাট এটা খুব বেশি অ্যাডভান্টেজ আমি পাইনি। বাট হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো জেনে রাখা উচিত তোমাদের কোনো ক্যামেরা পারচেস করার আগে। আর লাস্টলি যেটা সব থেকে বেশি এফেক্টিভ সেটা হচ্ছে ইন বডি স্টেবিলাইজেশন, যেটাকে আইবিএসও বলা হয়। সেই ক্ষেত্রে ক্যামেরা যে সেন্সরটা আছে ওটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি মুভ হতে পারে তোমার মুভমেন্টটাকে কম্পেনসেট করার জন্য, বাট ওটা খুব প্রাইসিও। সাধারণত অনেক প্রাইসি ক্যামেরাতেই আমরা ওই টাইপের স্টেবিলাইজেশন দেখতে পাই। আর নেক্সট হচ্ছে সেন্সর সাইজ। তোমরা যখন ক্যামেরা কিনবে আলাদা আলাদা সেন্সর সাইজ পেয়ে যাবে। যে পপুলার যে সেন্সরসগুলো আছে লাইক মাইক্রো থার্ডস লাইক প্যানাসোনিক যে জি সিরিজ GH4 বা ওই ক্যামেরাগুলো, যেগুলো বেসিক্যালি একটু ভিডিও সেন্ট্রিক ক্যামেরা, 4K ফুটেজ রেকর্ড করতে পারে আর অসাধারণ স্টেবিলাইজেশনের সঙ্গে, ওগুলো মাইক্রো থার্ড ইউজ করে প্যানাসোনিক মোস্টলি। আর তারপরে যেটা সবচেয়ে পপুলার হচ্ছে দুটোই সেন্সর সাইজ, একটা হচ্ছে APS-C যেটাকে অনেকজন ক্রপ সেন্সরও বলে, আর আরেকটা হচ্ছে ফুল ফ্রেম। আর লাস্টলি হচ্ছে মিডিয়াম ফরম্যাট, যেগুলো খুব কম লোক ইউজ করে। সো বেসিক্যালি পপুলার মার্কেটে যদি এখন বলি APS-C আর ফুল ফ্রেম। সো পার্টিকুলার এই ক্ষেত্রে তোমরা নিজেদের বাজেট হিসেবে যেতে পারো, কারণ APS-C ক্যামেরা যে ক্রপ সেন্সর ক্যামেরার যে বডি, ওটা ইউজুয়ালি একটু কম প্রাইসি হয় একটা ফুল ফ্রেম বডি বা ফুল ফ্রেম সেন্সর ক্যামেরার থেকে। আর APS-C ভার্সেস যে ফুল ফ্রেম, এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা যদি আরো ডিটেলসে জানতে চাও ওই ভিডিওটা প্রপারলি দেখতে পারো, তোমাদের বুঝতে অনেক বেশি ইজি হবে যে তোমাদের APS-C ক্যামেরা নেওয়া উচিত বা ফুল ফ্রেম, বা দুটোর মধ্যে কোনটা বেটার। বাট ইন শর্ট যদি তোমাদেরকে বলি, APS-C থেকে ফুল ফ্রেম সেন্সর ইউজুয়ালি লো লাইটে অনেক বেশি পারফর্ম করে, যেহেতু ওর সেন্সরের সারফেস এরিয়াটা অনেকটা বেশি বড়, অনেক বেশি লাইট ক্যাপচার করে ওই সেন্সরটি। আর যে ব্যাকগ্রাউন্ড ব্লার বা বোকে যে ব্যাপারটা আছে ওটাও একটু বেশি পাওয়া যায় একটা ফুল ফ্রেম সেন্সরে। আর লাস্টলি সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বাজেট। অনেকজন আছে ভিডিওটা স্টার্টই করে বাজেট নিয়ে যখনই একটা নতুন ক্যামেরা পারচেস করতে চায়। আমার মনে হয় যে বাজেটটা হচ্ছে সবচেয়ে লিস্ট ইম্পর্টেন্ট আমার কাছে। সো তোমরা যে টাইপের ফিচার্স বা যে টাইপের ভিডিও ফটো নিতে চাইছো, যেই জিনিসগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট, পার্টিকুলার ওই ক্যামেরাটা যদি তোমাদের বাজেটে না আসে, আই থিঙ্ক তোমাদের ওয়েট করা উচিত, রাদার দ্যান তোমার বাজেটের মধ্যে এমন একটা ক্যামেরা তোমরা কিনে নিলে যেটা অ্যাকচুয়ালি তোমার কাজেই লাগছে না, বা তোমার ইউজ করতে গিয়ে মনে হচ্ছে যে ইস এটা তো নেই ওটা নেই। ওই ক্ষেত্রে আমার মনে হয় যে দুটোই অপশন তোমাদের কাছে থাকে। একটা হচ্ছে আমার মনে হয় ওয়েট করে নেওয়া উচিত, তোমাদের বাজেট বাড়িয়ে তোমাদের পার্টিকুলার ওই ক্যামেরাটাই নেওয়া উচিত যেটা অ্যাকচুয়াল তোমার নিডসটাকে ফুলফিল করবে। আদারওয়াইজ তোমরা ইউজড ক্যামেরা মার্কেটটা আছে, তোমরা ওটা গিয়ে এক্সপ্লোর করতে পারো। ওখানে অনেক বেশি চিপে বা অনেক বেশি কম প্রাইসে তোমরা ভালো ভালো ক্যামেরা পেয়ে যাবে। ইউজ মার্কেটটা এক্সপ্লোর করে দেখো, ওখানে কোনো যদি ভালো ক্যামেরা পেয়ে যাও যেগুলো তোমাদের যে নিডসগুলো আছে বা ক্রাইটেরিয়া আছে ওগুলোকে ফুলফিল করছে, তোমরা ইভেন তোমাদের যে ফার্স্ট ক্যামেরা ওটা তোমরা ইউজড ক্যামেরাও কিনতে পারো। সেই ক্ষেত্রে তোমাদের অনেক বেশি টাকাও বেঁচে যাবে, যেটা তোমরা লেন্স বা অন্য অ্যাক্সেসরিজে তোমরা ইনভেস্ট করতে পারবে। সো আমার মনে হয় যে বাজেটটা নিয়ে তোমাদের সবার লাস্টে ভাবা উচিত। সবার ফার্স্টে দেখো যে তুমি যে টাইপের কন্টেন্ট বানাতে চাইছো সেগুলোর জন্য স্পেসিফিক কি ফিচার্স বা কি জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেগুলো ছাড়া হবে না। তারপরে তোমরা দেখো যে তোমাদের যে ফিচার্সটা চাইছো ওই ফিচার্সগুলো পেতে গেলে তোমাদের কত প্রাইস পে করতে হচ্ছে ওই ক্যামেরাটার জন্য। তারপরে তোমরা ডিসাইড করো যে তোমরা ওটা ইউজ মার্কেট থেকে কিনবে কিনা বা নতুন পারচেস করবে কিনা। কারণ অনেক ভিডিওতে আমি দেখেছি অনেকজনই সাজেস্ট করে যে ফার্স্ট ক্যামেরা কোনো একটা জাস্ট কিনে নাও প্র্যাকটিসের জন্য, তারপরে যখন শিখে যাবে তারপর তোমরা একটা ভালো ক্যামেরা কিনবে। বাট আমি যেটা দেখলাম, যদি তোমরা হবির জন্য ক্যামেরা কেনো বা ইউজুয়ালি নর্মাল ঘুরতে যাওয়ার জন্য ট্রাভেল ফটোগ্রাফি নর্মাল করবে, তার জন্য অ্যাকচুয়ালি তোমরা কিনতে পারো যে কোনো এন্ট্রি লেভেল ক্যামেরা। বাট তোমরা যদি একটু সিরিয়াস থাকো বা ফিউচারে ওটাকে নিয়ে গ্রো করার ইচ্ছা আছে বা তুমি ফাস্ট লার্নার, আস্তে আস্তে শিখছো, তাহলে তোমরা যে নতুন যে এন্ট্রি লেভেল ক্যামেরাটা নেবে সেটা খুব তাড়াতাড়ি তোমার কাছে পুরনো হয়ে যাবে। কেনার 1-2 মাস পরেই ফিল হবে যে ইস ওটা নিলে ভালো হতো, বা আদারওয়াইজ তুমি ওটা বিক্রি করে আবার নতুন ক্যামেরা কিনতে যাবে। তাই আমার মনে হয় যে কম বাজেটের জন্য বাজে ক্যামেরা কেনার থেকে একটু ওয়েট করে ভালো ক্যামেরা কেনা উচিত। সো আজকের জন্য এইটুকুই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের জন্য বাই।